প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি বদল এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি, এই দুটি প্রস্তাবের সঙ্গে একমত হয়নি বিএনপি। এ বিষয়ে কমিশন এখন কি করবে আসলে? আমি আপনার একটু সময় নেব। সেটি হচ্ছে যে আমাদের এখানে সংস্কার নিয়ে একটা বিরাট রকমের ভ্রান্ত ধারণা আছে। যেমন আমি আমাদের যারা প্রাজ্ঞ সাংবাদিক রাজনীতিবিদ আছেন তাদেরই অনেক বলতে শুনছি যে কোথায় সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, রাস্তাঘাট তো সব আগের মতোই, অফিস আদালত সব আগের মতোই। তো তাদের উদ্দেশ্যে যে বা তাদের জন্য, তারা নিশ্চয়ই জানেন, হয়তো গুলিয়ে ফেলেছেন, তাদের জন্য যেটি বলা, সংবিধান এই সংস্কার কমিশন যখন প্রথম গঠিত হয়েছিল তখন প্রথম 1-1.5 মাস শুধু উত্তর খোঁজা হয়েছে যে কি সংস্কার করা হবে, কাজগুলো করবে আসলে। আর সংস্কার কি করা হবে বোঝার জন্য প্রথম খোঁজা হয়েছে বাংলাদেশের সমস্যা কি। তো নানান মত আসছে, দুর্নীতি সমস্যা, কেউ বলে সুশাসন সমস্যা, কেউ বলে যে ব্যাড গভর্নেন্স সমস্যা। তো খুঁজতে খুঁজতে যেটি পাওয়া গেছে, বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে পারি না। যিনি ক্ষমতায় যায় উনি ছাড়তে চায় না, আর যে ক্ষমতার বাইরে থাকে সে থাকে ওনার, যে ক্ষমতায় আছে তাকে টেনে নামাতে হবে যে কোনো মূল্যে। আচ্ছা, যে ক্ষমতায় থাকে সে তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যে কাজগুলো করে সেটা হচ্ছে পুলিশ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, এদের সবাই পলিউটেড করে, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যে তোমার যা ইচ্ছা করো, তুমি শুধু আমার 5 বছর পর পর আমি ক্ষমতায় টিকে থাকার জন্য আমার সাপোর্ট করো, আর তোমার কিছু করতে পারে না। নইলে আপনি আমার বলেন যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিব সাহেব, ওনার কি এমন ঠেকা পড়ছে যে শেখ হাসিনার পাওয়ারে রাখতে হবে? উনি সরকার পাবলিক সার্ভেন্ট, এক প্রধানমন্ত্রী আছে, আরেক প্রধানমন্ত্রী আসবে, তার তো কিছু যায় আসে না, কিন্তু তার তো যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে হবে। কারণ আপনি খুবই চমৎকার ডকুমেন্টারি আছে নেট জিওর যে কীভাবে স্বৈরশাসন টিকে। সেখানে দেখাইছে যে শাসক একটা গোষ্ঠীকে অপকর্ম করার সুযোগ দেয়, এবং অপকর্ম এই মাত্রায় হয় সেই গোষ্ঠীর তখন বাঁচা মরা শাসকের সঙ্গে জড়িত হয়ে যায়। শাসকের পতন ঘটলে তারা মেরে ফেলবে জনগণ। এই দেখেন, হাবিব সাহেব জানতো যে শেখ হাসিনার পতন হলে সেই দেশে থাকতে পারবে না, তারা পালাইতে হবে, এই জন্য সে 5 আগস্ট থেকে আগের দিনগুলোতে শক্তি প্রয়োগ করছে। তো এই জন্য সংস্কারের প্রথম খোঁজা হয়েছে যে সমস্যা কি। তখন দেখা গেছে সমস্যা হচ্ছে ক্ষমতা ছাড়তে চায় না। তো ক্ষমতা ছাড়া বাধ্য আর কি করে, আরেকটা হচ্ছে যখনই যে ক্ষমতায় যায় সে কনস্টিটিউশনকে পলিউটেড করে, নিজের মতো করে সংবিধান বানায় যে কোনো মূল্যে আমি ক্ষমতায় থাকবো। দেখেন 2008 সালে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার অধীনে তো ক্ষমতা আসছে 9 সালে, এসে উনি ব্রড মেজরিটির বলে ক্ষমতা বলে 54টা কনস্টিটিউশনের 54টা জায়গায় অ্যামেন্ড করেছেন। এবং অ্যামেন্ড করার পরে আপনি বলেন কোনো রাস্তা ছিল, স্বাভাবিক কোনো রাস্তা ছিল শেখ হাসিনার ক্ষমতা থেকে বিদায়ের? কোনো স্বাভাবিক পথ ছিল? স্বাভাবিক পথ ছিল না বলেই অস্বাভাবিক পথ খুলছে। আবার আপনি যারা একটু পিছনে যান, 2004 সালে বিএনপি যে 14th সংশোধনী আনছিল, বিচারপতিদের বয়স 2 বছর বাড়ানো হয়েছিল, এর উদ্দেশ্য তো ক্লিয়ার, KM হাসানরে চিফ অ্যাডভাইজার বানানো। তো আপনার যে তত্ত্বাবধায়ক সরকার আমরা এস্টাবলিশ করছিলাম সেটা তো আপনি পলিউটেড করছেন। তো এইটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনার অবশ্যই ক্ষমতা শান্তিপূর্ণ ট্রান্সফার করতে হবে, এবং ক্ষমতা শান্তিপূর্ণ ট্রান্সফারের জন্য কি লাগবে? আমাদের সংবিধানের সুরক্ষা লাগবে, কেউ যেন এটারে কবিতার বইয়ের মতো বদলাইতে না পারে, নিজের মতো বদলাইতে না পারে। তো এই কনসেপ্ট থেকে আসছে আপার হাউস। আমাদের যে আপার হাউস বলা হচ্ছে, যেমন আজকে আমি কালকেও দেখলাম আপার হাউসের বিরোধিতা বলা হচ্ছে যে আপার হাউসে কি লাভ হবে, আরো 100 চোর বাড়বে। তো আপনি যদি বলেন যে আপার হাউসে আরো 100 চোর বাড়বে, তাহলে সংসদে লাভ কি? তাহলে তো সংসদে 300 চোরই যাবে। এইটা তো কোনো আলাপ না যে আপার হাউস এলে আপার হাউসে 100 চোর যাবে, আরো 100 চোর বাড়বে, তাহলে নিজেও তো তাহলে 300 চোরই আসবে। তাহলে 300 চোর রাখার দরকার, সব বন্ধ করে দেন, সব বন্ধ করে দিয়ে যেমনি চলতেছে এমনি চলুক, এগুলো তো কোনো সলিউশন না। তো আপার হাউসের কনসেপ্টটা এই কারণেই আসছে সংবিধানটাকে সুরক্ষা করা, কেউ যেন সংবিধান ইচ্ছা হলেই বদলাইতে না পারে। এই ক্ষেত্রে প্রপোজালটা হচ্ছে যে 2/3 মেজরিটি লাগবে বোথ হাউসে, লোয়ার হাউস এবং আপার হাউস। তো আমাদের যে অতীত এক্সপিরিয়েন্স, কোনো যেটা অ্যাকসেপ্টেবল, মিনিমাম অ্যাকসেপ্টেবল ইলেকশন, সেখানেও কোনো পার্টি 49%-এর বেশি ভোট পায় নাই। তো 49% ভোট পেলে আপনি আপার হাউসে 49% আসন পাবেন, 49 আসন পাবেন। তো 49 আসন দিয়ে তো আপনি সংবিধান বদলাইতে পারবেন না, সংবিধান বদলাইতে 67 লাগবে। যেমন একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে 2009-এর ইলেকশন, যে ইলেকশনে বিএনপি 30.5% ইলেকশন পাইছে, ভোট পাইছে, এবং তার অ্যালায়েন্স পাইছে 49%। তো আপনি কল্পনা করেন যে একটা আপার হাউস আছে, তো বিএনপির অ্যালায়েন্স তখন 39টা আসন পাইতো আপার হাউসে। তো বোথ হাউসে যদি 2/3 মেজরিটি লাগে, তাহলে লোয়ার হাউসে 200 আর আপার হাউসে লাগবে 67। তো আওয়ামী লীগ 49% ভোট পায়, আপার হাউসে পাইছে 234, ব্রড মেজরিটি, মোর দেন 2/3। আর লোয়ার হাউসে সে পাইতো 49, তাহলে সে তো সংবিধানটা ঝাঁকুশি করতে পারতো না। অপোজিশনের সঙ্গে তার একটা কনসেনসাস বিল্ড আপ করতে হইতো। এই জন্যই প্রস্তাব করা হয়েছে যে আপার হাউসে 2/3 এবং আপার হাউস পিআর। আচ্ছা, আরেকটা বিষয় যেটা সেই জায়গায় আমরা আলাপে ছিলাম, জামায়াত যে দাবিটা করতেছে লোয়ার হাউস পিআর, এইটা আরেকটা বিপজ্জনক জিনিস। খালি বিপজ্জনক না, ভয়াবহ বিপজ্জনক জিনিস। দুনিয়ার কোথাও এক জার্মানি এবং ইসরায়েল ছাড়া যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে চলে, তাদের কারো লোয়ার হাউস পিআর নাই।
কারণ লোয়ার হাউস পিয়ার হইলে আবু হোসেন সরকার হয়ে যাবে। 1958 সালে দুজন বাংলাদেশের 56 সালে এবং 58 সালে এই আবু হোসেন নামে একজন ভদ্রলোক আছেন, উনি 1 মাসের ব্যবধানে 2বার মুখ্যমন্ত্রী হয়েছেন, আর আতাউর রহমান খান সাহেব 1 মাসের ব্যবধানে 2বার মুখ্যমন্ত্রী হয়েছেন। এমপি কেনা বেচায় এবং স্প্লিট হওয়াতে, জোট স্প্লিট হওয়াতে, পার্টি স্প্লিট হওয়াতে গভর্নমেন্টের পতন ঘটছিল। সেই কারণেই আমাদেরকে 70 অনুচ্ছেদ আনতে হয়েছে। তো আপনি কি আবার সেই জায়গায় ফিরতে চান যে আজকে সকালে এক সরকার, এনসিপি সরকার, বিকালে জামাতের সরকার, রাত্রে বিএনপি সরকার? তো এইটা থেকে মুক্তির জন্য আপনাকে লোয়ার হাউসে ট্র্যাডিশনাল যে মেথড আছে, কনভেনশনাল যে মেথড আছে, সেখানেই থাকতে হবে। আবার কনস্টিটিউশনের যে আপনার সুরক্ষা, সেইটার জন্য লোয়ার হাউস আপার হাউস ক্লিয়ার হইতে হবে। আপনার কাছে কি মনে হয় যে ঐকমত্য কমিশন কতখানি সফল হয়েছে এবং রাজনৈতিক দলগুলো আসলে তাদেরকে কতখানি সন্তুষ্ট করতে পেরেছে বলে আপনার কাছে? ঐকমত্য কমিশনের এখানে সফল ব্যর্থ হওয়ার বিষয় না, তারা তাদের প্রপোজালটা দিয়েছে, আইডিয়াটা দিয়েছে। এখন আইডিয়াটা দেওয়ার পরে যেটা আপনি যদি মনে করেন যে আমি পারলাম পাওয়ারে যাব কিন্তু আমি সংবিধান সংশোধন করতে পারবো না, এইটা হইলো কোনো কথা? এটা যদি ভাবেন তাহলে হবে না। আপনাকে এটা মেনে নিতে হবে যে আমি পাওয়ারে গেলেও কনস্টিটিউশনের সঙ্গে যা খুশি তা করবো না। যেমন বিএনপির আমি একটা জায়গায় ধন্যবাদ দিই, তারা একটা জায়গায় করছে যে সংবিধান সংশোধনে তারা যেই পাওয়ারে যাক ভবিষ্যতে, আর্টিকেল 8, আর্টিকেল 48, আর্টিকেল 56 এবং আর্টিকেল 58A, এই জায়গাগুলো কেউ চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করলে গণভোট লাগবে। আর্টিকেল 8 হচ্ছে আমাদের যে মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 48 রাষ্ট্রপতির এবং 56 প্রধানমন্ত্রী, 58 হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটা করা হয়েছে কারণ আপনি তো এবার টার্ম লিমিট দিয়ে দিয়েছেন, প্রাইম মিনিস্টার কেউ জীবনে 10 বারের বেশি না, 10 বছর, দুবার আর কি। হ্যাঁ, দুবার না, বার না, আবার বলতেছি 10 বছর। আপনি 10 বছরে 10 বার হন, কোনো সমস্যা নেই, 10 বছর। এটার একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে টার্কির যে কনস্টিটিউশন ছিল সেখানে ছিল প্রাইম মিনিস্টার 10 বছর, তো আর দোকান 10 বছর থেকে ফেলছেন। তারপর উনি কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে আবার থাকতে হবে না রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চলে গেছে। তো এটা যেন আপনি করতে না পারেন, সেই জন্য আর্টিকেল 48ও যদি আপনি ভবিষ্যতে চেঞ্জ করেন, মানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় ফিরতে চান, তাহলে গণভোট লাগবে। এই বিএনপি ক্রেডিটটুকু পাবে। কিন্তু আপার হাউসের পিআরে তারা রাজি নিল, কনস্টিটিউশনের আপনার যে সেফগার্ড সেটার জন্য রাজি নিল। আরেকটা যেটা বড় জায়গা আমি শেষ করি, সেটা হচ্ছে যে দুদক। যেটা বিএনপির যে আর্গুমেন্ট সেটা হচ্ছে যে দুদক, পিএসসি, সিএজি, নেপাল, এটা এক্সিকিউটিভের কাছে থাকতে হবে, প্রাইম মিনিস্টারের কাছে থাকতে হবে, প্রাইম মিনিস্টার অনেক উইকার হয়ে যাবে। দেখেন, ইলেকশন কমিশন আমরা সব দল আলোচনা করে বিএনপি প্রথমে রাজি ছিল না, পরে রাজি হয়েছে যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে যাওয়া। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা হচ্ছে যে প্রাইম মিনিস্টার যদি ইলেকশন কমিশনে নিয়োগ করে, সেই ইলেকশন কমিশনের কাছ থেকে কিতাবে যাই লেখা থাকুক আপনি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন পাবেন না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ইলেকশন কমিশন বাংলাদেশ ইলেকশন কমিশন। আর্টিকেল 126 পড়েন, সেখানে বলা আছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাহী বিভাগের কাছে যেইভাবে চাইবে নির্বাহী বিভাগ ওইভাবে অ্যাক্ট করতে বাধ্য থাকিবে। তো এইরকম একটা ক্ষমতা দেওয়ার পরেও, তফসিল হওয়ার পরে, আল্লাহর পর সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশন, তো কমিশন কি সেই ক্ষমতা ব্যবহার করছে? কমিশন প্রাইম মিনিস্টারকে জেলে পাঠিয়ে দিতে পারে তফসিল হওয়ার পরে, আর নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে জেল দিয়ে দিতে পারে। কমিশন নির্বাচন চলাকালে কমিশন নিজে আদালত হয়ে যায়, আদালতের সমান্তর ক্ষমতা হয়ে যায়। অনেক ধন্যবাদ। তো আপনি তো সেটা করতে পারেন নাই, কারণ বসাইছেন হচ্ছে একদম নিজস্ব ব্যক্তিকে। এখন দুদকরে যেভাবে ব্যবহার করছেন যে বিরোধী দলের দমনের জন্য, সেই ক্ষেত্রে দুদকেরও আসলে স্বাধীনতা দরকার। দুদকেরও এরকম কোন একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট বডি থাকা উচিত।